একেবিটিভি সংবাদে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মৌসুমী। চলে যাচ্ছে সংবাদে। কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে। এই সংকটের সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 27শে এপ্রিল রবিবার মন কি বাতের 121তম পর্বে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার কড়া নিন্দা করে তিনি বলেন, কাশ্মীরে ধীরে ধীরে শান্তি ফিরে আসছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, স্কুল কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু শত্রুদের এটি পছন্দ হয়নি। প্রধানমন্ত্রীর গলায় শোনা যায় বদলার অঙ্গীকার। তিনি বলেন, আমি নিহতদের পরিবারগুলিকে আশ্বস্ত করছি, তারা ন্যায় বিচার পাবে। এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের কঠোরতম শাস্তি হবে। পহেলগামে জঙ্গি হামলার পর একাধিক দেশের রাষ্ট্রনেতারা ভারতের পাশে দাঁড়িয়েছেন। তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছেন, চিঠি লিখেছেন, বার্তা পাঠিয়েছেন। সকালেই এই জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব আমাদের পাশে রয়েছে। মন কি বাত অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর কথায়, সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধ 140 কোটি ভারতবাসীর ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের আদর্শকে শক্তিশালী করতে হবে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের রবিবার নতুন চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে। এদিন মোট 479 জনের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে 126 জন হলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে, 197 জন হলো পূর্ত দপ্তরে এবং 156 জন হলেন কোঅপারেটিভ ব্যাংকে। এই নিয়োগপত্র বন্টন অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে আগে চাকরি পাবার জন্য লম্বা লাইন দিতে হতো, বছরের পর বছর দিয়েও তা জুটতো না। কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পর এই চাকরি নীতির পরিবর্তন করা হয়েছে। রাজ্য সরকার স্বচ্ছতার সাথে চাকরি দেবার নীতি গ্রহণ করেছে, যার পরিণাম এখানে এদিন যারা নিয়োগপত্র নেবেন তারা তাদের যোগ্যতায় তা পেয়েছেন। প্রধানমন্ত্রীও এটাই চান বলেন উল্লেখ করেন তিনি। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্যের মুখ্য সচিব, পূর্ত দপ্তরের সচিব, মুখ্যমন্ত্রী দপ্তরের সচিব প্রমুখ। বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আজকে এখানে প্রায় 479 জনকে চাকরি নিয়োগপত্র দেওয়া হবে এ বিষয়ে বলা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে প্রায় 126 জন এবং পূর্ত দপ্তরের 197 জন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 156 জন, অর্থাৎ এখানে প্রায় 459 জন মোট অফার এখানে আজকে পাচ্ছেন। আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন, আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসছেন। কাউকে ধরে, আগে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব নয়, বছরের পর বছর আশা জাগিয়ে জাগিয়ে মানে প্রসেশন করো তবে চাকরি পাবে। আমাদের এই সরকার আসার পর, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, যে আমরা যখন 2019-এ আমাদের সরকার এখানে হলো, আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি, স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেব, এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন। কাউকে ধরে আপনারা আসেননি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সরকারের। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চান যে স্বচ্ছতার সাথে যেন আমাদের এই ধরনের নিয়োগ যেন হয়। 27শে এপ্রিল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এদিন কামালঘাট 17 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কার্যক্রমের 121তম পর্বটি সম্প্রচারিত করা হয়। মন কি বাত কার্যক্রমে কাশ্মীরের পহেলগামে নৃশংস জঙ্গি আক্রমণে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে সংগঠিত বিভিন্ন বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ প্রথমেই কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ঘটনার নিহতদের প্রতি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। তিনি এই আতঙ্কবাদী হামলায় বদলার অঙ্গীকার নিয়েছেন বলে তিনি জানান।
প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী যে পেহেলগাঁও কাশ্মীরে যে নৃশংসভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা এখানে পর্যটকরা গিয়েছিল, নির্মমভাবে যে আতঙ্কবাদীরা হত্যা করেছে এবং তাদের প্রতি যে তাদের ফ্যামিলি প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন, আমরাও ব্যক্ত করেছি, সেই বিষয়ে উনি আলোচনা করেছেন। উনি সেটাও আলোচনা করেছেন এই যে আতঙ্কবাদী হামলা, তার কারণটা 370 দ্বারা 35-এ যখন বিলোপ করা হলো, দেখা গেল জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে একটা পূর্বের যে একটা পরিবেশ, সেটা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে। এতদিন ধরে বহু 2-3 দশক ধরে আমরা দেখেছি সেখানে আতঙ্কবাদ সাংঘাতিকভাবে বিস্তার লাভ করেছিল। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.ains.ind.in, a unit of Biplo Hospital. বাংলার নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। সংবাদে সকলকে স্বাগত। ভূস্বর্গ কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় প্রতিশোধের আগুনে জ্বলছে গোটা দেশ।
এই হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানের মদদ। এই ন্যাক্কারজনক ঘটনার পরই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত সরকার। সেই মোতাবেক সিন্ধু জল চুক্তি আপাতত বাতিল করে নয়াদিল্লি। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পরই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত সরকার। সেই অনুসারে সিন্ধু জল চুক্তি আপাতত বাতিল করে দিয়েছে নয়াদিল্লি। সিন্ধু চুক্তি বাতিল হতেই বন্যায় ভাসছে পাকিস্তান। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জারি করা হয়েছে জরুরি অবস্থাও। ঘরছাড়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের কয়েকশো পাকিস্তানি। এদিকে পাকিস্তানের অভিযোগ না জানিয়েই উড়ি বাঁধ থেকে বিতস্তা নদীর জল ছেড়েছে ভারত। এতদিন সিন্ধু জল চুক্তি অনুযায়ী ভারত পাক দুদেশের মধ্যে বোঝাপড়া কায়েম ছিল, কিন্তু পেহেলগাম হামলায় পাকিস্তান সংযোগ ধরা পড়ার পর পরিস্থিতি পাল্টে গেছে। অনন্তনাগের ভেরিনাগ এলাকা থেকে ঝিলম বা বিতস্তা নদী বয়ে জম্মু কাশ্মীরের উপর দিয়ে গেছে। সীমানা পার করে তা পাকিস্তানে প্রবেশ করেছে। তা নিয়ে এক স্থানীয় সংবাদ সংস্থায় দাবি করা হয়েছে, শনিবার রাত থেকে আচমকা জল বাড়ছে বিতস্তায়। বন্যা পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীরে। ঝিলমের জল ছাড়ার ফলে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরবাদে বন্যা দেখা দিয়েছে। জল ছাড়ার ফলে আচমকাই ঝিলমের জলস্তর বেড়ে গেছে। হাটিয়ান বাতালে জল নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মুজফ্ফরবাদ চাকুটিতে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। নদী তীরবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। মসজিদ থেকেও ঘোষণা করে সতর্ক করা হয়েছে স্থানীয়দের। ঝিলমের পারে অবস্থিত মুজফ্ফরবাদ থেকে 40 কিলোমিটার দূরত্ব হাটিয়ান বালার। বন্যা সতর্কতা ঘিরে সেখানে আতঙ্ক ছড়িয়েছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। কাশ্মীরের পহেলগামে সংগঠিত জঙ্গি হামলার তদন্তভার গেল এনআইএ এর কাঁধে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পহেলগাম জঙ্গি হামলার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা। তদন্তভার হাতে গিয়েই হামলার তদন্তে বিশেষ দল গঠন করেছে এনআইএ। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পরদিনই ঘটনাস্থলে গিয়েছিলেন এনআইএ এর আধিকারিকরা। জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গেই ছিল জাতীয় তদন্তকারী সংস্থা। এদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেও কথা বলেছেন তারা। এবার আনুষ্ঠানিকভাবে এনআইএ এর হাতে তদন্তভার তুলে দেওয়া হলো। জানা গেছে আইজি পদমর্যাদা অফিসারের নেতৃত্বে তদন্তকারী দল গঠন করা হবে। তদন্তে মনিটরিং করবেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার অফিসার। জানা গেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার প্রতি মিনিটের বিবরণ সংগ্রহ করছে এনআইএ। এদিকে শনিবারই জঙ্গি হানায় নিহত বিতান অধিকারী ও সমীর গুহর বাড়িতে যান এনআইএ এর আধিকারিক। কথা বলেন তাদের পরিবারের সঙ্গে। ভিন রাজ্যের বাসিন্দা যারা জঙ্গি হামলায় নিহত হয়েছেন তাদের সঙ্গে গিয়েও কথা বলেছেন এনআইএ আধিকারিকরা। পাশাপাশি কোন পথে জঙ্গিরা বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে পালিয়ে গিয়েছিল সেদিকেও নজর রেখেছে এনআইএ। প্রসঙ্গত, গত 22 এপ্রিল মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পেহেলগাম রিসোর্টে জঙ্গি হামলায় 26 জন পর্যটক নিহত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। কাশ্মীরের পহেলগাম জঙ্গি হামলার আবহে 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার বোমাতঙ্ক ছড়ালো কেরল রাজ্যে। রবিবার সকালে তিরুঅনন্তপুরমের আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রাখা রয়েছে বলে একটি হুমকি ইমেল আসে। খবর পাওয়া মাত্রই বম্ব স্কোয়াড বিমানবন্দর চত্বরে চিরুনি তল্লাশি শুরু করে। এদিকে শনিবার তিরুঅনন্তপুরমের একাধিক হোটেলে আইইডি বোমা রাখা রয়েছে বলে হুমকি ইমেল আসে। খবর প্রকাশ্যে আসতেই স্নিফার ডগ এবং বোম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ, কিন্তু একাধিক তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি বলে পুলিশের তরফে জানানো হয়। এরপরে বলা হয়, শুধুমাত্র আতঙ্কজনিত পরিস্থিতি তৈরির জন্যই এই ভুয়ো ইমেলগুলি করা হয়েছিল। টিচার রিক্রুটমেন্ট বোর্ডের উদ্যোগে 27 এপ্রিল রবিবার সারা রাজ্যে টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন রাজ্যের প্রতিটি জেলায় টেট 2 পরীক্ষার আয়োজন করা হয়। রাজধানীর বিভিন্ন স্কুলগুলোতে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন টিচার রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। তিনি জানান, ত্রিপুরায় 8টি জেলায় একসাথে টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হয়। 8টি জেলায় সেন্টারের সংখ্যা মোট 119টি। পরীক্ষার্থী রয়েছে 35,148 জন। ঠিকঠাক ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনো সমস্যার খবর নেই বলে তিনি জানান। 8টা জেলায় আজকে টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের
8টা ডিস্ট্রিক্টে পরীক্ষার সেন্টার মোট 119টি এবং আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে 35,148 জন। আমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে বলা ছিল যে তারা ঠিক 10টার মধ্যে অতি অবশ্যই যেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকেন এবং তাদের পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ হলে আসন গ্রহণ করেন। এবং বলা হয়েছিল যে 11টা বাজার সঙ্গে সঙ্গে সমস্ত গেট বন্ধ হয়ে যাবে এবং 11টার পরে আর কোথাও কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমরা 4টে খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়েও এই তথ্য জানিয়েছি। তো সেই অনুযায়ী আমাদের সব জেলাতে সব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট ঠিকঠাকভাবেই পরীক্ষা শুরু হয়েছে, কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত নেই। সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশে অনুপ্রবেশ যেন কিছুতেই ঠেকানো যাচ্ছে না। আগরতলা রেল স্টেশন থেকে ফের 4 জন বাংলাদেশি নাগরিক আটক। আগরতলা জিআরপি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এদের আটক করে। পাশাপাশি রেল করে গাঁজা পাচার চক্র সক্রিয় রয়েছে। দেওঘর এক্সপ্রেস থেকে গাঁজা উদ্ধার করলেও কাউকে এ কাণ্ডে গ্রেফতার করা যায়নি বলে জানান আগরতলা জিআরপি থানার ওসি। রাজ্যে অব্যাহত বাংলাদেশি অনুপ্রবেশ, ফের গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। অভিযোগ, তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপি, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে যৌথভাবে এই অভিযান করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তারা বেঙ্গালুরু, চেন্নাই যাবে। আগরতলা জিআরপি থানার পুলিশ জানায় যে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে এরা হলেন জহিরুল ইসলাম ওরফ জাহির, বয়স 42 বছর, ঢাকা; দিলওয়ার হোসেন, বয়স 44, শিয়তপুর; জামিরুল ইসলাম, বয়স 27, পঞ্চগড়; মোহাম্মদ জিয়া, বয়স 35, জামালপুর, বাংলাদেশ। এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয় বলে জানান আগরতলা জিআরপি থানার ওসি। তিনি আরও জানান যে শনিবার দেওঘর এক্সপ্রেসে করে 19 প্যাকেট গাঁজা উদ্ধার করে জিআরপি থানার পুলিশ, তবে এর সাথে কাউকে আটক করা যায়নি। আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যার মধ্যে আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ। তো এখানে আমরা 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। অ্যাকচুয়ালি তারা ইলিগালি ভাবে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে আসে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইবিবি অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন পাওয়া গেছে, কিছু ডকুমেন্ট পাওয়া গেছে এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি। তো আমরা মোবাইলগুলি বিশেষ করে খতিয়ে দেখছি যে এগুলির মধ্যে আর কোনো মানে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা ইলিগালি ভাবে, এবং কে বা কারা তাদের মানে হেল্প করছে বা শেল্টার দিচ্ছে আশাতে, এবং যে বর্ডার ক্রস করেছে। তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে মানে লফুল অ্যাকশন নেব। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। রবিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, রাজ্যের বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনায় শোক প্রকাশ করে সেখানে সন্ত্রাসী হানার তীব্র নিন্দা জানান এবং হতাহতদের পরিবার বর্গের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন। এদিন তিনি এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিও নিশানা করেন। যেদিন ঘটনা ঘটেছে সেখানে একজনও নিরাপত্তা রক্ষী ছিল না। তিনি এদিন অভিযোগ করে বলেন, ভারতের প্রাক্তন সেনা জেনারেল শঙ্কর রায়চৌধুরী কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় পর্যটকদের কথা ভেবে কেন আগে থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি এদিন তিনি বলেন, আইনসভায় পাশ হওয়া বিল রাজ্যপাল এবং রাষ্ট্রপতি 2 মাসের বেশি সময় ধরে আটকে রাখতে পারবেন না। এই বিষয়ে সুপ্রিম কোর্টের সম্প্রতি প্রদত্ত রায়ের কথাও সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন। নিন্দা জানাচ্ছি এবং নিহতের পরিবার
থেকে আমরা তাদের সমালোচনা এবং তাদের পাশে থাকা অঙ্গীকার করছি। এই যে পেহেলগামে যে ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন ওই এরিয়া একটা এক্সট্রিমিস্ট প্রোন এরিয়া। ওখানে হাজার হাজার পুলিশ সেখানে যায়। এটা ভারত সরকারের ডিউটি। কাশ্মীর আপনারা জানেন কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে সমস্ত অর্ডার সিকিউরিটি সব কিছুর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেখানে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার কথা, কিন্তু যেই দিন ঘটনা ঘটেছে সেই দিন সেখানে একজন সিকিউরিটি ছিল। অথচ এখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা, এই যে না থাকা, এটা সন্দেহজনক, সন্দেহের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী, উনি প্রেসের সম্মুখীন হয়েছিলেন। উনি এই প্রশ্নগুলি তুলেছেন যে কাশ্মীরের মতন জায়গায় যেখানে ঘটনাটা ঘটেছে, সেখানে যেখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা, সেখানে কেন সেই দিন সিকিউরিটি ছিল না। এই ব্যাপারে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট আদেশে বলেছেন যে 2 মাসের মধ্যে বিলগুলিকে ক্লিয়ার করতে হবে। যদি না, অকালে ঝরে যেতে হলো রাজ্যের এক তরুণ প্রতিভাবান সঙ্গীত শিল্পীর জীবন সফর। মাত্র 24 বছর বয়সেই এই পৃথিবী থেকে তাকে চলে যেতে হলো। তরুণ বাউল শিল্পী অজয় বাউল ওরফে অজয় ঘোষের অকাল প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে শোকের ছায়া নেমে এসেছে। আগরতলায় এই তরুণ শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় শিল্পী মহলের পক্ষ থেকে। তরুণ বাউল শিল্পী অজয় বাউল ওরফে অজয় ঘোষের অকাল প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে শোকের ছায়া। জানা যায়, বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের উল্টো দিকে রামকৃষ্ণপল্লী এলাকায় প্রশান্ত সাহার বাসভবনে মা করুণা ঘোষ এবং তার 24 বছরের বাউল গায়ক অজয় ঘোষ ভাড়া থাকতেন। হঠাৎ করে শনিবার সন্ধ্যায় সে ভাড়া বাড়িতে রক্তবমি করতে থাকে। তাকে নিয়ে যাওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে, জানালেন জনৈক প্রতিবেশী। বাড়িতে অজয় বাউল, অজয় মানে বাউলের গানে গেছে, তখন তো সার বাড়িতে তারা ভাড়া থাকে। এতদিন তো আগেও তার মানে 2-3 মাস আগেও একবার মুখে দিয়ে একটু রক্ত গেছিলো, যাওয়ার পরে জীবিত চিকিৎসা হয়েছে। চিকিৎসাতে পরে বাড়িতে এসে বলে খুব ভালোই চলতেছে। আবার গান বাজনা শুরু করলো, খাওয়া দাওয়া সব ঠিকই আসছিল। কিন্তু হঠাৎ করে কালকে বিকালে 4:30 বাজে তখন আপনার বমি হয়েছে। বমি বলতে প্রথম কাশ হয়েছে, কাশের থেকে বমি করতে করতে অনেকটা বমি হয়েছে, রক্ত বমি। তারপরে ওর তারে নিয়ে গেছে জিবিতে গাড়িতে করে নিয়ে যাওয়ার পরে এখানে আইসিউ সঙ্গে সঙ্গে ঢুকাই নিচ্ছে। আইসিউ জন ঢুকাইছে, তখন ডাক্তাররা আর কিছু কইছে না। ওর মা আসছিল আর বোন জামাই আরও আত্মীয়স্বজনরা আসছিল, পাড়ারও মনে 2-1 জন আসছিল। তারপরে যে রাত্র 12:58 মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বিশ্রামগঞ্জ ভাড়া বাড়িতে কান্নায় ভেঙে পড়ে তার মা করুণা ঘোষ এবং তার মামি সহ প্রতিবেশীরা। এদিকে আগরতলায় রবিবার আগরতলা শিল্পী মহলের পক্ষ থেকে রবীন্দ্র ভবনের আম্রকুঞ্জে তরুণ বাউল শিল্পী অজয় বাউলের স্মৃতির প্রতি স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই প্রসঙ্গে রাজ্যের খ্যাতনামা সঙ্গীত শিল্পী অমর ঘোষ তার শোকবার্তায় বলেন, এভাবে সবাই জড়ো হয়ে প্রয়াত এই তরুণ প্রতিভাবান শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন তা কিছুতেই মেনে নিতে পারছেন না। অজয় আমাদের মাঝে আর নেই, তখন অনেকক্ষণ হয়েছিলাম, এটি কি করে হয়, একদম বাচ্চা ছিল।
আমার তখন মনে পড়েছিল যে একটা সময় কিছুদিন কয়েক মাস সে আমার কাছে গান করতে আসতো। তার যে গলার রেঞ্জ এবং গলার সুর, সে যে মানুষকে আকৃষ্ট করতে পারতো সেটা আমি তখন থেকেই জানতাম, এবং আমার সৌভাগ্য হয়েছিল কয়েকটা মঞ্চ আমরা একসাথে উপভোগ করেছি। ওর ভালো লাগার দিকে আমরা সবাই জানেন, ওর যে চাল চলন, ওর প্রাণ চঞ্চল, ও মানুষকে যেভাবে আপন করে নিত, ওর মধ্যে যে একটা আদর মাখা, এবং তারপর যখন সে যে গানটা গাইতো তখন সে সুর জমি দিত। তা আজকের এবং বিকেলে ওকে নিয়ে আমরা একসাথে ওর মৃত্যুর দিনে একসাথে হব, সেটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। কিন্তু ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। বাংলার নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখো একেবি টিভির পর্দায়। সংবাদে সকলকে স্বাগত। অতি সম্প্রতি কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মনপাথর বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় রবিবার। এদিন সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বিজেপির সংখ্যালঘু 2 নেতৃত্ব। তারা এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। সাংবাদিক সম্মেলনে জঙ্গি হামলার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আনা ওয়াকফ বিল সম্পর্কে আলোচনা করা হয়। বিল সম্পর্কে জানাতে গিয়ে এক সংখ্যালঘু নেতৃত্ব জানান, এই বিল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ভালো হবে। এই বিলের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের উন্নয়ন হবে বলে তিনি জানান। বিল পাস করেছে আইন। এই ওয়াকফ বিলে আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষা দিক দিয়ে পিছিয়ে আছে, আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে, তাদের জন্য অনেক উপকার হবে। এই ওয়াকফ বিল থেকে অনেকটা গরিব লোকের সুযোগ সুবিধা হবে। অনেকে জানে না সে ব্যাপারে। ওই বিরোধীদের কথা শুনে, কংগ্রেস সিপিএম যারা বিরোধী, তাদের কথা শুনে মাঠে নামিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটাইবার জন্য তারা এই মানুষকে মাঠে নামিয়ে দিয়ে তারা মানে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসাবার চেষ্টা করছে। হ্যাঁ, এই ওয়াকফ বিল আমাদের জন্য সবচেয়ে ভালো। মোদিজি যে আইন পাশ করেছে সেই আইন অনেক উপকার। ননদ আর শ্বশুর মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে। অন্য মহিলার সঙ্গে মেয়ের জামাই তন্ময় পালের কোনো সম্পর্ক আছে, আর সেই কারণেই আমার মেয়েকে মেরে ফেলেছে। আমার মেয়ে অগ্নিদগ্ধ হওয়ার 15-20 মিনিট আগে আমাকে ফোন করে জানিয়েছিল শ্বশুর এবং স্বামী মিলে তাকে পুড়িয়ে মারার পরিকল্পনা করছে। শনিবার রাতে তেলিয়ামুড়া থানার সামনে দাঁড়িয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন মৃত গৃহবধূর মা। জানা গেছে শনিবার সন্ধ্যা রাতে
তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শান্তিনগর এলাকায় দীপান্বিতা সরকার পাল নামে এক গৃহবধূর শ্বশুর বাড়িতে রহস্যজনক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর মধ্যে মৃতার মায়ের করা বেশ কিছু বিস্ফোরক মন্তব্যে ঘটনা আরো জটিল আকার নেয়। এই রহস্য মৃত্যুর পর স্বভাবতই প্রশ্ন উঠেছে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন। জানা গেছে হাসপাতালে নিয়ে আসার আগেই দীপান্বিতা সরকার পালের মৃত্যু হয়। আপনার মেয়ের জামাইয়ের নাম কি? তন্ময় পাল। আর শ্বশুরের নাম তপন পাল। দেখাচ্ছে তা বুড়া বাইক বয়ে দেখে দেখে তার জিয়ারে ইন্ধন দেয়, তার জিয়ার লেগে আমার জিয়ারে তো মারছে। ওনার মেয়ে তপন পালের মায়া, তাই হচ্ছে সবচেয়ে নড়ি, তাই ওই লাগাইছে। আমার জিয়ারে দেখতে হয় না, মন্টি পাল। তাই আমার জিয়ারে চোখের নীলা দেখতে পারে না, আমার জিটারে দেখতে পারে না, আমার নাতিটারে দেখতে পারে না। তাই পুতেরা খালি আদর করতো। কোন ভাবো পুতে এছাড়া বাইক না লেগে রাত দিয়ে পড়ে তো, আর পুতের না জল ভালো না, তার পুতের লেগে টেয়া নয়, তোলে তার তো বাইক নয় ভালো আসলো। তাই এটা করছে, তাই মন্টি পালে আমার জিটারে গাইছে, মন্টি পালে আমার জি গাইছে। আমার জি তো হইতাম না বাবু, আমার জি এনে দে তোরা, আমার জি এনে দে। আজকে টাকারজলা থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হলো বিশালগড় মহকুমার উত্তর রাউতখলার নুরুল হকের বাড়িতে। প্রসঙ্গত 3 দিন আগে টাকারজলা থানাধীন অমরেন্দ্রনগর এলাকার ডিয়াম জমাতিয়ার বাইকটি চুরি হয়ে যায়। রবিবার সকালে ডিআইবির শাখার তৎপরতায় বিশালগড় থানার পুলিশ এই চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশ বাইকটি উদ্ধার করতে সক্ষম হলেও নুরুল হকের ছেলে অভিযুক্ত রাজীব পলাতক বলে জানা গেছে। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। করার পরে তারা ইয়ে করছি, ইনভেস্টিগেশন করছি, বাস তারা পাইছি, আমরা জানাইছি, আমরা বিশালগড় থানাতে আয়া কমিউনিকেশন পাইছি। আজকে কোথায় থেকে উদ্ধার করছে বাইকটা থানাওয়ালা কইছিল ওই রাউট খোলার এই ফারাকটার ঘর থেকে আনছি। এটা কি নাম্বার পাওয়া গেছিল বাইকটা? না এখনো পাওয়া গেছে। যার বাইকটা ওর নাম কি? ওনারের নাম কি? ওনারের নাম তো জ্যাম জমাতিয়া। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার।